সুপ্রিয় এসএসসি এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন পর্যন্ত ইংরেজি সাবজেক্টের ভিতরে যেই টপিকটা নিয়ে আমাদের কাছে বারবার করে অনেক 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 প্রবলেমের কথা জানিয়েছো, অনেক সাজেশন চেয়েছো এবং বারবার কথা বলেছো যে ভাইয়া এই জায়গাটায় কিভাবে ইমপ্রুভ করা যায়, তো সেই টপিকটা আর কিছুই না, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এবং বিশেষ করে প্যারাগ্রাফ যে টপিকটা আছে সেটা এসএসসি বলো এইচএসসি বলো বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে ইংরেজি রিটেন ইনক্লুডেড, সেখানে কিন্তু প্যারাগ্রাফ রাইটিংয়ের কোনো বিকল্প নাই। সো আজকে আমরা একদম খুব সহজে এবং খুব সিম্পল ওয়েতে দেখে ফেলবো এই প্যারাগ্রাফ রাইটিংয়ে খুব অল্প কষ্টের মাধ্যমে অল্প কিছু জিনিস মনে রেখেই, ইনফ্যাক্ট মাত্র একটা ফর্মুলা মনে রেখেই কিভাবে খুব ভালো একটা নম্বর তোমরা সিকিউর করতে পারো। তো যেমনটা আসলে তোমরা দেখতে পারতেছো এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষার প্যারাগ্রাফ রাইটিংয়ে সর্বোচ্চ মার্কস পাওয়ার 100% প্রুভেন টেকনিক। সো আমরা সবার আগে দেখার চেষ্টা করব যে আসলে একটা প্যারাগ্রাফ, সুন্দর একটা প্যারাগ্রাফ লিখতে গেলে মানে একেবারে মূলমন্ত্র হিসেবে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতেই হবে। সবার আগে যদি দেখো এখানে লেখা আছে শর্ট সেন্টেন্সেস। তো দেখো আমরা কিন্তু প্রায় সময় এটা মনে করি বা আমাদের মাথায় আসে যে প্যারাগ্রাফে ভালো করতে হলে মনে হয় আমাকে বিশাল বড় বড় সেন্টেন্স লিখতে হবে। এই কথাটা আংশিক সত্য হলেও একেবারে পুরোপুরি সত্য না। কেননা তুমি প্যারাগ্রাফ লিখতে গেলে বড় বড় সেন্টেন্স যদি লিখতে চাও, সেটা যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অবস্থা অলরেডি ভালো না হয়, তাহলে কিন্তু এই জায়গায় বেশ ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে অবশ্যই মানে যে কোনো প্যারাগ্রাফের শুরুতে টপিক সেন্টেন্স যেটা, সেটা একটু বড় হলেও বাকি সকল সেন্টেন্স কিন্তু তুমি ছোট সিম্পল সেন্টেন্সে লিখলেই তোমার লেখায় ভুল হবার সম্ভাবনা অনেক কমে যাবে। এরপরে যদি দেখো ক্লিয়ার আইডিয়া, অর্থাৎ আমরা অনেক সময় এমনটা করি না, ইনফ্যাক্ট বোর্ড পরীক্ষায় যখনই প্যারাগ্রাফ লিখতে যাই, গভর্নমেন্ট শুড ডু দিস, উই শুড কাম ফরওয়ার্ড, এই যে কিছু কথা বা একই কথার পুনরাবৃত্তি আমাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিন্তু প্রচুর থাকে। এই জিনিসটা অ্যাভয়েড করে যা বলতে চাচ্ছি সেটা খুব ক্লিয়ারলি উল্লেখ করতে হবে। আর ক্লিয়ারলি উল্লেখ করতে যে আমরা অনেক সময় মনে করি ও মাই গড, আমাকে বোধহয় অনেক কঠিন কঠিন শব্দ লিখতে হবে, না হলে নাম্বার কমে যাবে। ব্যাপারটা আসলে মোটেও সেরকম কোনো কিছু না। তুমি একদম সিম্পল ওয়ার্ডস, ডে টু ডে লাইফের রেগুলার যেসব শব্দ, সেগুলো ব্যবহার করেও যদি লিখো, তোমার আইডিয়া যদি ক্লিয়ার থাকে, সেন্টেন্সে যদি কোনো ভুল না থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া অবশ্যই 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 সম্ভব। মনে রাখবে, কঠিন শব্দ তুমি লিখলে এমন কোনো শব্দ যা হয়তো টিচার নিজেও জানেন না, তো সেই ক্ষেত্রে টিচারকে যদি তোমার শব্দের অর্থ খুঁজে বের করে তারপরে তোমাকে মার্কিং করতে হয়, ডেফিনেটলি এটা তার জন্য কষ্ট এবং এটা তিনি করবেনও না। সেক্ষেত্রে তোমার নম্বর কমে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই সিম্পল ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আপ, কারেক্ট টেন্স। অর্থাৎ আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি তোমাদের খাতা যখন আমরা চেক করি বা তোমরা যখন লিখো, যে এই টেন্স জনিত একটা লাইন হয়তো প্রেজেন্ট টেন্সে, একটা হয়তো পাস্টে, কোনো একটা আবার ফিউচার, এরকম জগা খিচুড়ি পাকানোর কিন্তু বেশ একটা টেন্ডেন্সি তোমাদের লেখার ভিতরে ফুটে ওঠে। এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। প্রপার টেন্সের সিকোয়েন্স যেন ঠিক থাকে। আমরা যদি পাস্টে লিখি কোনো ঘটনাবহুল তোমার লাইফের একটা স্টোরি বা একটা এক্সপিরিয়েন্স থেকে হয়, সেটা পুরোটাই পাস্টে। জেনারেলাইজ যদি কোনো কিছু হয় যে আমাদের সমাজের কোনো একটা সমস্যা বা কোনো একটা ভালো কোনো কিছু, সায়েন্সের ব্লেসিংস, সেগুলো সাধারণত আমরা প্রেজেন্ট আর ফিউচার টেন্সের সমন্বয়ে লিখতে পারি, ঠিক আছে? বা তুমি ধরো এরকম কোনো টপিক পেলে যে আজ থেকে 10 বছর পরের কোনো একটা কিছু, যে কেমন হবে এমন জিনিসটা, তো সেক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেসেস ফিউচার টেন্সকে নিয়েই লেখার চেষ্টা করব। তবে এই টেন্স জনিত অক্সিলারি ভার্বের সাথে কোন প্রিন্সিপাল ভার্বের কোন রূপটা যাবে, সেটার ক্ষেত্রে কিন্তু ভুলটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর ফাইনালি থাকতেছে ইউজ অফ কানেক্টার্স। এটাকে আমি একটা ম্যাজিক্যাল টুল বলি প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে। কানেক্টার্সগুলো যখন তুমি ব্যবহার করবে, একটা লাইনের সাথে আরেকটা লাইনের কিন্তু খুব সুন্দর একটা যোগসূত্র তৈরি হবে। আর এই 5টা জিনিসের সমন্বয়ে তুমি তোমার প্যারাগ্রাফটাকে এমন একটা রূপ দিতে পারবা, যেই রূপে প্যারাগ্রাফ লিখলে তোমার আসলে এই প্যারাগ্রাফ রাইটিংয়ে নম্বর কাটার যে সুযোগ, সেটা কিন্তু টিচারের হাতে থাকবে না। এখন এগুলো তো ব্যবহার করব, কথা হয়ে আসে তাহলে যে ভাইয়া কোন জিনিসগুলো আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। চলো দেখে ফেলি যেই জিনিসগুলা, যেই ভুলগুলা কোনোভাবেই আমাদের করা যাবে না। সেই জিনিসগুলোর মধ্যে প্রথমেই দেখো নো টপিক সেন্টেন্স। অর্থাৎ প্যারাগ্রাফ যে তুমি লিখছো,
সেখানে টপিক সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। টপিক সেন্টেন্স কি, এই টপিক সেন্টেন্সেই জায়গাটায় আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা নিয়ে একটু পরেই কথা হবে। মূলত এখন যদি এক বাক্যেই বলি, টপিক সেন্টেন্স জিনিসটা হচ্ছে এমন একটা বাক্য যা প্যারাগ্রাফের শুরুতে হবে, তুলনামূলক বাক্যটা একটু লম্বা হবে, আর এই বাক্যের ভিতরে তোমার প্যারাগ্রাফের যাবতীয় সব কিছু ফুটে উঠবে। তাই টপিক সেন্টেন্সকে অ্যাভয়েড করার কোনো সুযোগ কিন্তু আমাদের কাছে নাই। অনেকেই মনে করে টপিক সেন্টেন্স মানে হচ্ছে ডেফিনেশন। না ভাইয়া, ডেফিনেশন টপিক সেন্টেন্সের একটা ছোট্ট অংশ মাত্র। টপিক সেন্টেন্স আর অনেক কিছু আছে, আমরা এখনই দেখব। দেখো, নো কানেক্টার্স, অর্থাৎ আমি যদি কানেক্টার ব্যবহার না করি, প্যারাগ্রাফ পড়তে টিচারের কাছে কিন্তু মনোটোনাস মনে হবে। একটা জিনিসের সাথে আর একটা সম্পর্ক কি, এটা বুঝতে কিন্তু ভালো রকমের সমস্যা হবে। তাই অবশ্যই কানেক্টার ব্যবহার করবে তোমরা। সেম ওয়ার্ডস রিপিটেড, সহজ সরল ছোট ছোট শব্দ ব্যবহার করব, রেগুলার শব্দ ব্যবহার করব, কিন্তু একই শব্দ বারবার বারবার করে ঘুরে আসলে সেটাও কিন্তু বিরক্তির সৃষ্টি করে। তাই আমরা কোনোভাবেই সেম ওয়ার্ডসকে রিপিট করব না, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি দেখো, গ্রামাটিক্যাল যে মিস্টেক্সগুলো আছে সেগুলোকে আমরা যথাসম্ভব অ্যাভয়েড করবো। এখন যেই ছেলেটা বা যেই মেয়েটা বোর্ডে ফার্স্ট হবে, তারও খাতায় গ্রামাটিক্যাল মিস্টেক বা ছোট ছোট স্পেলিং মিস্টেক কিন্তু হতে পারে। তবে তোমাকে যে কথাটা মাথায় রাখতে হবে অবশ্যই আর অবশ্যই খুব জরুরিভাবে, সেটা হচ্ছে এই ভুল যত তুমি কম করবে, যত অ্যাভয়েড করতে পারবে, তোমার প্যারাগ্রাফের মার্ক ততই বাড়বে। সো এই দুইটা জিনিস তো আমরা দেখলাম যে কোন কোন জিনিসগুলো থাকা উচিত আর কোন কোন বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এবার তাহলে আমরা চলে যাই একটা প্যারাগ্রাফের আসলে স্ট্রাকচারটা কি, বেসিক সেন্টেন্স অফ বেসিক স্ট্রাকচার অফ আ প্যারাগ্রাফ। আসলে প্যারাগ্রাফ যে আমরা লিখবো সেটার একদম বেসিক স্ট্রাকচারটা কি হবে, কোন কোন জিনিসের সম্বন্ধে আমরা প্যারাগ্রাফটা লিখবো। সো দেখো, যে কোনো প্যারাগ্রাফ যখনই আমরা চিন্তা করবো, এটা হচ্ছে ছোট আকারের একটা রচনার মতন। বাংলায় তো তোমরা রচনা লিখোই, সেই রচনারই একটা ছোট ভার্সন মনে করো, যেখানে একটা সিঙ্গেল প্যারায় লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গেল প্যারা, এখানে কোনোভাবে একাধিক প্যারা করার কোনো উপায় বা সুযোগ আমাদের হাতে নাই। আমরা সবাই জানি প্যারাগ্রাফ মানে একটাই প্যারা। তো সেই প্যারাটা লিখতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস ফলো করতে হয়, যেমন টপিক সেন্টেন্স একটা সুগঠিত, সুন্দর এবং পুরো প্যারাগ্রাফকে ফুটিয়ে তোলে এরকম একটা টপিক সেন্টেন্স। তারপরেই থাকে হচ্ছে বডি। বডিতে তুমি সাপোর্টিং ডিটেইলস লিখবা। সাপোর্টিং ডিটেইলস জিনিসটা হচ্ছে এই টপিক সেন্টেন্সে তুমি যেসব পয়েন্টের কথা বা যেই জিনিসগুলো উল্লেখ করবে সেগুলোরই তথ্য প্রমাণাদি সহ ব্যাখ্যা করাটাকে আমরা মানে বডি পার্ট বলতেছি বা সাপোর্টিং ডিটেইলস বলতেছি। অ্যান্ড ফাইনালি হচ্ছে কনক্লুশন। টপিক সেন্টেন্সে যা বলেছো সেটাকে একটু ভিন্ন ভাষায় একটু ঘুরায় দুই একটা শব্দ পরিবর্তন করে দিয়ে সাপোর্ট করে একটা কনক্লুশন টেনে দেয়া। এই তো তিনটা জিনিস, তাই না? এখন তাহলে আমাদের মূল মন্ত্রের সেই জায়গাটায় আমরা চলে যাব। একটা প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, খুবই স্ট্রং, খুবই সুন্দর এবং ওয়েল ডিফাইন্ড, প্রি প্ল্যান্ড একটা টপিক সেন্টেন্স তোমাকে লিখতে হবে। অ্যান্ড টপিক সেন্টেন্সটাকে এখন আমরা একদম মানে সব দিক দিয়ে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব টপিক সেন্টেন্সে আসলে থাকতে হবে কি কি। দেখো, যে কোনো একটা প্যারাগ্রাফের টপিক যখনই তুমি পাবে, টপিকের মধ্যে কি লুকায় থাকবে, বিষয়বস্তু, যে আসলে প্যারাগ্রাফটা কি নিয়ে। যেমন কথার কথা, আর রিক্সা পুলার যদি হয়, তুমি বুঝতেই পারতেছো একজন রিক্সা পুলার কে, তার পেশাটা কি, এবং এই রিক্সা পুলিং কাজটা কি সহজ নাকি কঠিন, এর ফলে কি আর্নিংটা সহজ নাকি কঠিন, তার জীবনে কি ভালো কিছু আছে নাকি তার জীবনে কষ্ট আছে, এই জিনিসগুলাই হচ্ছে বিষয়বস্তু। আবার যদি তুমি ডিফরেস্ট্রেশন চিন্তা করো, তাহলে ডিফরেস্ট্রেশন কি, এর ফলে সোসাইটিতে বা আমাদের পুরো ওয়ার্ল্ডে আমাদের ক্লাইমেটের উপরে, এনভায়রনমেন্টের উপরে কি কি প্রবলেম হচ্ছে, এটা কিভাবে হয়, আর এর থেকে প্রতিকারের উপায় কি। এই তো আমাদের টপিকের বিষয়বস্তু, তাই না? তাহলে টপিক সেন্টেন্সে বিষয়বস্তুর একটা প্রাইমারি ধারণা তোমাকে অবশ্যই রাখতে হবে। পাশাপাশি কিওয়ার্ডস, অর্থাৎ তোমার যে প্যারাগ্রাফের টপিকটা, এই টপিক অনেক সময় কি এক শব্দের হয়, অনেক সময় দুই তিনটা শব্দ বা চার পাঁচটা শব্দ মিলিয়েও কিন্তু টপিকের নাম হতে পারে। তো টপিকের নামের ভিতরে যেই যেই গুরুত্বপূর্ণ শব্দ, যেমন যদি কথার কথা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট এই টপিকটা আসে, তাহলে কিন্তু তোমার কিওয়ার্ডস হিসেবে শুধু ইন্টারনেট কথাটা থাকলে হবে না। ইন্টারনেটের সাথে ইউজ এবং অ্যাবিউজ, অর্থাৎ গুড ইউজ, ব্যাড ইউজ, দুইটাই উল্লেখ করতে হবে। কোথায়? টপিক সেন্টেন্সে। বিস্তারিত আলোচনায় তো থাকবেই, টপিক সেন্টেন্সে ওইগুলোকে রাখা খুবই জরুরি। আর তারপরে
প্রয়োজনীয় যে পয়েন্টগুলো, অর্থাৎ তুমি তো ভিতরে নিশ্চয়ই তোমার প্যারাগ্রাফটাকে এই ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট বলি, রিক্সা পুলারের লাইফ বলি, কিংবা ধর এনভায়রনমেন্টাল পলিউশন বলি, বা ধরো তোমার ডিফরেস্ট্রেশন বলি, যাই বলি না কেন, এই যে প্যারাগ্রাফগুলো নিশ্চয়ই তুমি কিছু না কিছু পয়েন্টের আলোকে ব্যাখ্যা করবে। যেমন এনভায়রনমেন্টাল পলিউশন কেন হয়, তুমি এটা যখন চিন্তা করবা তখন এনভায়রনমেন্টাল পলিউশনের বেশ কিছু পয়েন্ট তোমার মাথায় আসবে। যেমন এর ফলে কি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বা এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে আমাদের মৃত্যু হার বাড়তেছে, আমাদের গড় আয়ু কমে যাচ্ছে। এই যে কিছু পয়েন্ট আছে না, এই পয়েন্টগুলো তুমি যেই যেই পয়েন্টের আলোকে প্যারাগ্রাফ ব্যাখ্যা করবে, সেই পয়েন্টগুলোকে এই প্রয়োজনীয় পয়েন্ট আকারে কমা কমা দিয়ে 3টা 4টা যে কয়টা মাথায় আসে, এগুলো যদি তুমি একবার টপিক সেন্টেন্সে লিখে ফেলতে পারো, তাহলে এরপর প্যারাগ্রাফ লেখা যেমন সহজ হয়ে যায়, ঠিক তেমনি বোর্ড পরীক্ষায় যেখানে টিচারদের হাতে পুরো প্যারাগ্রাফ পড়ে দেখার সুযোগ এবং সময় খুবই কম থাকে, সেক্ষেত্রে তোমার, আমরা সবাই তো জানি এই জিনিসটা যে মোস্ট অফ দ্য কেসেস প্যারাগ্রাফ যদি একটা টিচার পুরোটাও পড়ে দেখে, ইমপ্রেশন ক্রিয়েট হয় কিন্তু প্রথম 2-3টা লাইনেই। আর আমাদের প্রথম লাইনটাই যদি এরকম ফাটাফাটি সব কিছুর সমন্বয়ে আমরা লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু এরপরে যে তোমার প্যারাগ্রাফের ইমপ্রেশন অটোমেটিক্যালি এমনভাবে ক্রিয়েট হয়ে যাবে, টিচার জানবেই যে টপিক সেন্টেন্সটাকেই তুমি বিশদ আকারে ব্যাখ্যা করে লিখতে যাচ্ছ, আর তাই অন্যদের সবার চাইতে কিন্তু তোমার মার্ক অবশ্যই আর অবশ্যই বেশি হবে। তো এখন এই যে তোমরা কন্টিনিউয়াসলি আমাদের কাছে বলো, ভাইয়া প্যারাগ্রাফ লিখতে পারি না, লিখতে গেলে কিছুই মাথায় আসে না, প্যারাগ্রাফ ভাইয়া মুখস্থ করি, মুখস্থ না করে গেলে পরীক্ষায় যেয়ে পারি না, আর মুখস্থ করলে অনেক সময় ভুলে যাই, সমাধানটা আসলে কি? এই যে সমাধানের চিন্তা, দেখো তুমি সায়েন্স, আর্টস কিংবা কমার্স যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলো, সায়েন্সের স্টুডেন্টরা তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা বলো, সেক্ষেত্রে তোমরা কি করো? পয়েন্ট মুখস্থ করো না, যে এই পয়েন্টগুলো মাথায় রাখলে এরপরে আমি কিছুটা চাপাবাজি করে হলো লিখে দিয়ে আসতে পারবো। ইংরেজিতেও আজকে এখানে একটা ক্লাসে একটা জিনিস দিয়ে একটা ফর্মুলা ব্যবহার করে আমরা এত সুন্দর টপিক সেন্টেন্স লেখা শিখবো যে এরপরে প্যারাগ্রাফ লেখা আমাদের জন্য একেবারে পানির মতন সহজ হয়ে যাবে। তো সেই কথা মাথায় রেখে আমরা বলছি ফর্মুলা কিন্তু একটাই। কি সেই ফর্মুলা? চলো দেখে আসি। ফর্মুলা হচ্ছে, তোমার কাছে যে টপিকটা দেয়া আছে সেই টপিকটা তুমি ব্যবহার করবা। যেমন ডিফরেস্ট্রেশন ইজ এ অথবা অ্যান অথবা দি, এই আর্টিকেল তুমি তোমার প্রাসঙ্গিকতা রক্ষার্থে যেটা যায় সেটা লিখবে। এরপরে এটা ম্যাজিক, এটা যদি কোনো সায়েন্সের কোনো কিছু হয়, বা এটা যদি এমন কোনো কিছু হয় যার মানে পরশে একদম সোসাইটির একটা নতুন পরিবর্তন চলে আসে, ম্যাজিক, ব্লেসিং হলে ব্লেসিং, গিফট হলে গিফট। যদি এটা খারাপ কোনো কিছু হয়, কার্স, প্রবলেম, চ্যালেঞ্জ কিংবা কনসার্ন অফ, যদি সামাজিক কোনো কিছু হয় তাহলে তুমি লিখছো এখানে যাওয়ার সোসাইটি। যদি বর্তমান বিশ্বের একটা আলোচিত জিনিস হয়, মডার্ন ওয়ার্ল্ড কিংবা রিসেন্ট টাইম, কিংবা আমাদের জীবনের সাধারণ একটা জিনিস, সো আওয়ার লাইফস, বা এখানে প্রয়োজন অনুযায়ী শব্দ তুমি আগে পিছে করবে। দ্যাট ক্যান, যে জিনিসটা কি করতে পারে, আমাদের জীবনকে এফেক্ট অর্থাৎ প্রভাবিত করতে পারে, চেঞ্জ পরিবর্তন করতে পারে, শেপ আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে দিতে পারে ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, সাচ অ্যাজ, এই যে দেখো ড্যাশ 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 ড্যাশ, এই জায়গাগুলোতে তুমি তোমার সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করে দিলেই তোমার ফাটাফাটি একটা টপিক সেন্টেন্স হয়ে গেল। এর ভিতরে বিষয়বস্তু কি সেটাও আসছে, এর ভিতরে কোন কোন পয়েন্টের আলোকে লিখতে যাচ্ছ সেটাও আসতেছে, এবং কিওয়ার্ডসগুলো কি কি সেগুলো চলে আসতেছে। এবার আমরা স্যাম্পল দেখব। আমি চেষ্টা করেছি তোমাদের এসএসসি এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় যেই যেই টপিকগুলো এসেছে বিগত বছরগুলোতে বা আসার মতো, সেগুলোকে আমি অসংখ্য প্যারাগ্রাফ রাখার চেষ্টা করেছি তোমাদেরকে একদম বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা এরপরে, তোমাদের কাজ কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল, খুবই ছোট। কি সেটা? এই যে ভাইয়া এখানে স্যাম্পলগুলো রেখেছি, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা, এগুলো বেশি বেশি করে দেখে বুঝে প্র্যাকটিস করতে করতে মাথার মধ্যে এমনভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া, এই টপিকগুলো বা এগুলোর কাছাকাছি কোনো টপিক থেকে যদি পরীক্ষায় প্যারাগ্রাফ আসে, তুমি শুধু এই জিনিসটা মাথায় রেখে লিখবে। এরপর কিভাবে ব্যাখ্যা করতে হবে বা কনক্লুশন কিভাবে করতে হবে সেগুলো আমি শেষে যেয়ে শিখাই দিব। সো শুরুতেই দেখো, আ টি স্টল, একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা টপিক, একটা চায়ের স্টল, ঠিক আছে? এই প্যারাগ্রাফে কিন্তু এসএসসি পরীক্ষায় এসেছে। তো দেখো, তুমি যদি এভাবে করে শুরু করো যে আ টি স্টল, এই যে আ টি স্টল, এটাই হচ্ছে তোমার সেই টপিকের নাম। তুমি লিখলা টপিক ইজ, এখন এই টি স্টলটা কি সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। তুমি লিখতেছো এটা হচ্ছে স্মল, ছোট বাট লাইভলি প্লেস,
এটা ছোট্ট কিন্তু খুবই প্রাণবন্ত একটা জায়গা দ্যাট সার্ভস অ্যাজ আ কমন মিটিং পয়েন্ট বাই অফারিং টি অ্যান্ড স্ন্যাক্স ব্রিংিং পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস টুগেদার। তারপরে হচ্ছে এটাকে আমরা আলাদা একটা কারি দিই যে ব্রিংিং পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস টুগেদার। তারপরে ক্রিয়েটিং অপরচুনিটিস ফর কনভারসেশন অ্যান্ড প্রোভাইডিং আ সিম্পল সোর্স অফ ইনকাম ফর দ্য ওনার। চিন্তা করে দেখো, একটাই বাক্য যেটা আমার বড় হতে হবে, বড় হলে যে সুবিধাটা হবে তোমার এর পরের সব কাজ সহজ। কেমন দেখো, তুমি শুরুতে টপিকটা কি, টি স্টল, সো টি স্টলের যতগুলো কিওয়ার্ড আছে সব চলে আসছে। এবার দেখো এই টি স্টল জিনিসটা কি সেটা তুমি উল্লেখ করে দিছো। এটা কি, এটা হচ্ছে একটা ছোট কিন্তু লাইভলি প্লেস যেটা কি করে কমন মিটিং পয়েন্ট, একটা এলাকার মানুষের একটা কমন মিটিং পয়েন্ট, একটা এসে দেখা করার গল্প করার একটা জায়গা। এবং এই কমন মিটিং পয়েন্টটা যে হলো কিভাবে হলো, তুমি টি স্টল সম্পর্কে কি কি বর্ণনা করতে যাচ্ছ একটু পরে সেটা তোমার দরকার। তাহলে তুমি দেখো এই জিনিসগুলাই কিন্তু তুমি এখন ধাপে ধাপে ব্যাখ্যা করবা। যেমন আমরা একটুখানি এই জিনিসটাকে বক্স আকারে যদি মার্ক করে দেই, দেখো ভাইয়ারা যে কিভাবে কিভাবে বাই দেওয়ার পর তুমি বলতেছো দেখো অফারিং টি অ্যান্ড স্ন্যাক্স, এটা একটা পয়েন্ট। তারপরে ব্রিংিং পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস টুগেদার, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে একই জায়গায় নিয়ে আসা। তারপরে বলছে দেখো ক্রিয়েটিং অপরচুনিটিস ফর কনভারসেশন, কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়া, অ্যান্ড প্রোভাইডিং আ সিম্পল সোর্স অফ ইনকাম, একটা ইনকাম সোর্স হিসেবে যে ওনার তার একটা ইনকাম সোর্স হিসেবেও কিন্তু থেকে যাচ্ছে। এরপর তোমার কাজ কি বলো তো, পুরা প্যারাগ্রাফ লিখতে এরপর কি তোমার আর কোনো পেইন থাকার কথা? তুমি এখন একটা একটা করে ব্যাখ্যা করবা যে নাম্বার 1 অফারিং টি অ্যান্ড স্ন্যাক্স, এইটাকেই পরের লাইন থেকে তুমি ব্যাখ্যা করে ফেলো যে হ্যাঁ এই ওই জায়গায় ওই টি স্টলটা এমন একটা প্লেস যেখানে আমরা যে কোনো সময় গেলেই চা এবং স্ন্যাক্স, হালকা ক্ষুধার একটা সমাধান আমরা পেয়ে যাই। তারপরে আমরা সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ থাকে, তারা কাজের কারণে ভিন্ন মানুষ ভিন্ন জায়গায় থাকলেও টি স্টলে যখন এলাকায় এসে এক হয় তখন কিন্তু মানুষ নিজেদের ভিতরে গল্প করার একটা সুযোগ পায়। তারপরে দেখো ক্রিয়েটিং অপরচুনিটিস ফর কনভারসেশন, ওই যে একত্র হওয়া, গল্প করা। তারপর প্রোভাইডিং আ সিম্পল সোর্স অফ ইনকাম ফর দ্য ওনার। এই চারটা পয়েন্ট যদি তুমি 2 লাইন করে ব্যাখ্যা করো, 3 লাইন করে ব্যাখ্যা করো, তাহলে সেই ব্যাখ্যা দিয়ে তোমার এই প্যারাগ্রাফের আর কিছু কি বাকির দরকার আছে? একেবারেই না। চলো তো আরেকটা টপিকে যদি আমরা চলে যাই, দেখো এনভায়রনমেন্ট পলিউশন, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে হাই এন্ড একটা টপিক। এখন এনভায়রনমেন্ট পলিউশন ডেফিনেটলি কি, এটা সোসাইটির জন্য ভালো কিছু না, এটা খারাপ বা এটা একটা ক্ষতিকর জিনিস। তাহলে দেখো এনভায়রনমেন্ট পলিউশন এটা হচ্ছে তোমার টপিক, সো তুমি টপিকটা উল্লেখ করলা। টপিকের দেখো দুইটা শব্দ, দুইটাই কিওয়ার্ডস আকারে চলে আসছে। ইজ, এটা কি বললা, আ সিরিয়াস গ্লোবাল প্রবলেম। এবং এই সিরিয়াস গ্লোবাল প্রবলেমটা কি, আমাদের জীবনকে প্রভাবিত করে ইন আ নেগেটিভ ওয়ে ডেফিনেটলি। তাহলে সেই নেগেটিভ ওয়েটাকে তুমি এখানে লিখতেছো দ্যাট থ্রেটেন্স হিউম্যান লাইফ, যেটা আমাদের মানব জীবনকে কি করে, থ্রেট করতেছে, হুমকির মুখে ফেলে দিচ্ছে। অ্যান্ড নেচার, প্রকৃতিকেও। কিভাবে, ওই যে দেখো কিভাবে কিভাবে পয়েন্ট আকারে, বাই কন্টামিনেটিং এয়ার, বাতাসকে দূষিত করে, সরি এয়ার অ্যান্ড ওয়াটার পুরাটা আছে। স্প্রেডিং হার্মফুল ডিজিজেস, অর্থাৎ ক্ষতিকর বা খুবই মানে বাজে প্রভাবমূলক যে অসুখ বিসুখ সেগুলো ছড়ানোর ফলে। ডিস্ট্রয়িং ন্যাচারাল ব্যালেন্স, প্রকৃতির যে ভারসাম্য সেটাকে নষ্ট করে। অ্যান্ড রিডিউসিং দ্য কোয়ালিটি অফ লাইফ। বাস, এরপরে তোমার হাতে 4টা পয়েন্ট চলে আসলো না? পয়েন্ট নাম্বার 1 কিভাবে এয়ার এবং ওয়াটার পলিউটেড হচ্ছে। পয়েন্ট নাম্বার 2 কিভাবে বিভিন্ন হার্মফুল ডিজিজ স্প্রেড হচ্ছে। পয়েন্ট নাম্বার 3 কিভাবে করে আমাদের ন্যাচারাল ব্যালেন্স, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং রিডিউসিং দ্য কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের যে ওভারঅল কোয়ালিটি সেটাও কিভাবে কমে যাচ্ছে। সো তুমি এরপরে যে সাপোর্টিং ডিটেলস, প্রথমে ব্যাখ্যা করো কিভাবে বাতাস এবং পানি দূষিত হচ্ছে, তারপরে ব্যাখ্যা করো কিভাবে এই পরিবেশ দূষণের মাধ্যমে বিভিন্ন পানিবাহিত, বায়ুবাহিত কিংবা এমনিতেও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়ায় যাচ্ছে। এটার সাথে রিলেট করে তুমি মহামারীর কিছু উল্লেখ করে দাও। তারপরে আছে কি, আমাদের ন্যাচারাল যে ব্যালেন্স সেটাকে কিভাবে নষ্ট হচ্ছে ব্যাখ্যা করে দাও। এবং রিডিউসিং দ্য কোয়ালিটি অফ লাইফ, এবং আমাদের প্রাত্যহিক যে জীবন, যে এখনকার সময়ে এসে কি হয়েছে, ভালো থাকাটাই কস্টলি হয়ে গেছে।
তুমি যত ক্ষতিকর জিনিস আছে তুমি যাও দেখবা বাজারে যাও, তুমি ক্ষতিকর জিনিসপত্রের দাম দিন দিন মানে অনেক কমে যাচ্ছে, যেগুলো ভালো তোমাকে সুস্থ রাখবে, ভালো খাবার ভালো জিনিস সবকিছুর দাম কিন্তু দিন দিন বাড়তেছে। রিলেট করে ব্যাখ্যা করে দাও, প্যারাগ্রাফে নাম্বার না এসে কোথায় যাবে? ইনফ্যাক্ট তুমি নিজেকে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে না দেখে নিজে একজন টিচার হিসেবে চিন্তা করে দেখো তো। তুমি যদি একজন টিচার হও এবং তুমি যদি একটা স্টুডেন্টের খাতায় দেখো যে সে এই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে এরকম একটা লাইন দিয়ে সে শুরু করেছে, তাহলে তোমার কাছে কি মনে হবে? ও ওয়েল থট ভাবে সুন্দরভাবে গুছায় তারপরে এই লাইনটা লিখছে, সে প্যারাগ্রাফ সম্পর্কে যা যা কিছু ব্যাখ্যা করা দরকার সবকিছু এক লাইনে তুলে ধরছে। এরপরে তোমার তো আর পড়ারও দরকার পড়বে না, কারণ তুমি জানবা সে এরপরে অবশ্যই এগুলোকেই ব্যাখ্যা করবে। তাহলে যদি এগুলোই মূল অংশ হয় প্যারাগ্রাফের, তাহলে বাকি জিনিস তো ব্যাখ্যা কি হবে তুমি জানবাই খুব ভালো করে। সো এইভাবে করে কিন্তু তোমার খাতাটাও যখন একজন টিচার পড়ছেন একইভাবেই চিন্তা করছেন, একইভাবে কিন্তু তারও মাথায় আসতেছে যে যেই ছেলেটার খাতা এটা, সে অবশ্যই জিনিসটা পড়ে বুঝে এবং সুন্দর একটা ওয়েতে লেখার চেষ্টা করেছে। তুমি যদি এই লাইনগুলা মুখস্থও করে যাও, তোমার জন্য 10 লাইনের 15 লাইনের বা 20টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ মুখস্থ করা কঠিন হতে পারে, কিন্তু ওই প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য এরকম একটা করে লাইন, আর ইনফ্যাক্ট আমাদের ফর্মুলা তো মাত্র একটাই, বেসিক স্ট্রাকচার সবগুলোর জন্য সেম, ভিতরের এই যে পয়েন্টগুলো এগুলোই তো শুধু আলাদা, তাই না? তাহলে এগুলো শুধু তুমি মাথায় রেখে তারপরে পরীক্ষার হলে যাবে। আসো পরের প্যারাগ্রাফ দেখি, ইয়োর ভিজিট টু আ বুক ফেয়ার। এটা তোমার লাইফের একটা এক্সপেরিয়েন্স সম্পর্কে, তোমার নিজের জীবনের একটা ঘটনা, তুমি একটা বই মেলায় গিয়েছো সেটা কেমন হতে পারে। সো দেখো, মাই ভিজিট টু আ বুক ফেয়ার ওয়াজ আ মেমোরেবল এক্সপেরিয়েন্স দ্যাট এনরিচড মাই নলেজ। এই মেমোরেবল এক্সপেরিয়েন্স যে হয়েছে কেন হলো? কারণ এটা তোমার নলেজকে এনরিচ করেছে অ্যান্ড ওয়াইডেন্ড মাই আউটলুক, আমার যে দৃষ্টিভঙ্গি এটাকে আরো সম্প্রসারিত করেছে, প্রসারিত করেছে। কিভাবে করেছে দেখো, এই জায়গায় এসে পয়েন্টগুলা, অ্যালাউইং মি টু এক্সপ্লোর ডিফারেন্ট টাইপস অফ বুকস, মিট ফেমাস রাইটার্স, ডিসকভার নিউ আইডিয়াস and enjoy a pleasant cultural atmosphere. সো এইখানে দেখো, এই জায়গায় যদিও বেস্ট ওয়ে হতো তোমরা যদি এই জায়গাটায় অ্যালাউইং মি যেহেতু এখানে লিখেছো, তাহলে এখানে এক্সপ্লোর না লিখে এখানে বেস্ট হয় হচ্ছে এক্সপ্লোরিং লিখা, সবগুলোকে আইএনজি ফর্মে এখানে লিখা, কারণ তুমি এক জায়গায় অ্যালাউইং লিখেছো, তাহলে এখানে মিট না হয়ে এখানে মিটিং দিচ্ছ, এখানে ডিসকভার না দিয়ে এখানে ডিসকভারিং দিচ্ছ, আর এইখানে এনজয় না দিয়ে এনজয়িং দিচ্ছ। এই যে এই জায়গাকার যে একটা ডিফারেন্ট জিনিস, এটা ইচ্ছাকৃতভাবেই তোমাদেরকে দেখাইছি আমি, যে অনেক সময় আমরা লেখার পরে আগের জিনিসের সাথে পরের যে একটা ধারাবাহিকতা এই জিনিসটা কিন্তু থাকে না। এই সূক্ষ্ম জিনিসটা দেখানোর জন্যই আলাদাভাবে এই জায়গায় বলে দিলাম যে যেহেতু তোমরা এখানে জানো রাইট ফর্মস অফ ভার্বের রুল অনুযায়ী এখানে কি আছে, বাই। বাই হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে সেটার আইএনজি ফর্ম নিতে হয়। সো এখানে অ্যালাউইং, তাহলে যতগুলো যা ভাবে তোমার যে একটা নলেজ এনরিচ হয়েছে বা তোমার যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সেই পয়েন্টগুলো সবগুলোই আইএনজি দিয়ে লিখাই উত্তম। তুমি যদি এখানে বাই না দিয়ে অন্য কিছু লিখতা, সাপোজ তুমি ইনফিনিটিভ দিতা, সবগুলাই কি টু প্লাস ভার্ব দিয়ে লিখতে পারতা। সো এই যে সিস্টেম, এই এক সিস্টেমে তুমি যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে লিখতে পারবা এবং এমনভাবে লিখবা যাতে করে টিচার তোমার খাতায় অন্যান্যদের থেকে বেশি মার্ক না দিয়ে টিচারের হাতেও যেন কোনো উপায় না থাকে। অ্যান্ড ওই যে পয়েন্টটা ভাইয়া, এই জিনিসগুলো তুমি অনেক সুন্দর কথা লিখলা, ভিতরের দিকে যে লিখলা, লাভ আছে? অনেক সময় আমরা জানি বোর্ড পরীক্ষার খাতায় এত এত খাতা চেক করতে হয় টিচারদেরকে, যে প্রত্যেকটা প্যারাগ্রাফেরই যে ভিতরে প্রতিটা লাইন বাই লাইন টিচার পড়ে দেখে, সেই সুযোগটা কম থাকে। আমাদের বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য প্যারাগ্রাফ রাইটিং এ দুইটা জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি অ্যান্ড নাম্বার 2 হচ্ছে কোয়ান্টিটি। সো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এই দুইটার সমন্বয়ে তোমার প্যারাগ্রাফে ভালো নম্বর আসার কিন্তু মানে নিশ্চয়তা আমরা
পেতে পারি। সো কোয়ালিটি এভাবে নির্দেশ করেই তুমি এভাবে লিখেই তোমার কোয়ালিটি 100% এনশিওর করতে পারবা। আর কোয়ান্টিটি ডিপেন্ড করতেছে তোমার হ্যান্ড রাইটিং কতটুকু, বা তুমি এক লাইন থেকে আরেক লাইনের ভিতরে কতটুকু গ্যাপ দিচ্ছ। সো অ্যাভারেজে যদি আমরা চিন্তা করি, মানে ছোট ছোট হাতের লেখা অল্প গ্যাপ 2-2.5 পৃষ্ঠা প্যারাগ্রাফ লিখেও এরকম প্রপার স্ট্রাকচার মেনে যদি লিখতে পারো, খুব ভালো মার্ক আশা করা যেতে পারে। আর উপরে তুমি 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠা পর্যন্ত যেতে পারো। প্যারাগ্রাফ তোমরা এসএসসি বা এইচএসসি যেই পরীক্ষার্থী হও না কেন, প্যারাগ্রাফে কিন্তু আমরা আসলে 10 মার্কই পাই। সো এই 10 মার্কের ভিতরে 10-এ 10 পেতে হলে বা 10-এ 9 8.5 পেতে হলে, খুব ভালো লেভেলের মার্ক যদি এনশিওর করতে চাও, তাহলে এই কোয়ালিটি এভাবে মেনটেন করবা খুব সুন্দর একটা টপিক সেন্টেন্সের মাধ্যমে। আর এর পাশাপাশি তোমরা যদি চাও কোয়ালিটি কে এনশিওর রেখে, কোয়ালিটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, দেন তুমি কোয়ান্টিটিতে মাথায় রাখতে পারো যে না এইখানে আমি জাস্ট অন্যান্য, ধরো যখন তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাও, তখন যেখানে যেখানে প্যারাগ্রাফ রাইটিং থাকবে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফ রাইটিং আছে, বা তুমি অনেক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিল এর আগে দেখা গেছে, খুলনা ইউনিভার্সিটিতে রিটেন দেখা গেছে। তো এই সমস্ত জায়গায় সেখানে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং আসলে জায়গা নির্দিষ্ট করে দেয়া থাকে, 1 পৃষ্ঠার বেশি সেখানে জায়গা থাকে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বলছি। তো সেখানে তোমার একটা পৃষ্ঠাতেই সবকিছু লিখতে হয়, কিন্তু এখানে যেহেতু তোমার ওই পৃষ্ঠার লিমিটটা নাই, ওয়ার্ড লিমিট অনেক সময় দিয়ে দেয়। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা 200 ওয়ার্ডই মোস্ট অফ দ্য কেসেস, 150 থেকে 200 ওয়ার্ড লিমিট একটা আমরা পাই। তো সেটাকেও মাথায় রাখতে হবে, খুব বেশি শব্দ হলেও কিন্তু তখন আবার ঝামেলা হয়ে যাবে। তো সেফ সাইডে থাকার জন্য 2 থেকে 3 পৃষ্ঠা প্যারাগ্রাফ যদি তুমি লিখো, সেটা তোমার জন্য একটা খুবই সেফ প্লে হবে। ওকে ফাইন। সো এরপরে দেখো লাইফ অফ আ ফার্মার। তাহলে আমরা কি বললাম যে উনি কি করতেছেন, আ লাইফ অফ আ ফার্মার ইজ ফুল অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড স্ট্রাগল, যেটা কি না এন্টায়ার নেশনকে সাস্টেইন করে বাই প্রডিউসিং ফুড। এখানে দেখো ওয়ার্কিং টায়ারলেসলি, ফেসিং ন্যাচারাল চ্যালেঞ্জেস, কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য কান্ট্রিজ ইকোনমি। এই পয়েন্টগুলো ব্যাখ্যা করবা, তোমার প্যারাগ্রাফ ফাটাফাটি মানের প্যারাগ্রাফ হইতেই হবে। এরপরে দেখো আমরা পরবর্তী যে প্যারাগ্রাফগুলো আছে জাস্ট দেখে ফেলি। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ আমাদেরকে কি করে, রিপ্রেজেন্টস আওয়ার হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি, রিমাইন্ডিং আস অফ দ্য স্যাক্রিফাইসেস অফ আওয়ার মার্টার্স, শহীদদের কথা মনে করিয়ে দিয়ে, ইন্সপায়ারিং প্যাট্রিয়টিজম, রিফ্লেক্টিং আওয়ার কালচারাল ভ্যালুস অ্যান্ড ইউনাইটিং আস অ্যাজ আ নেশন। এগুলাই তো ব্যাখ্যা করবা তুমি, কিন্তু শুরুতেই উল্লেখ করে নাও, ঠিক আছে? এরপরে যদি দেখি উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং এর কি আছে না আছে সেগুলো তুমি দিলা, মানে উইন্টার মর্নিংটা কেন এনজয়েবল সে পয়েন্টগুলো উল্লেখ করলা। এরপরে দেখো ডিফরেস্ট্রেশনের এখানে যে এটা একটা ডেঞ্জারাস প্র্যাকটিস, এটা একটা অভ্যাস আমাদের, সেই অভ্যাস বোঝাতে প্র্যাকটিস নিয়ে আসছি। তারপরে এটা কি করতেছে, আমাদের সিরিয়াস প্রবলেম, সিরিয়াস হার্ম টু আওয়ার এনভায়রনমেন্ট। কিভাবে দেখো, কাটিং ডাউন ট্রিজ উইদাউট প্ল্যানিং, এই যে উইদাউট প্ল্যানিং কোনো কিছু করা, এটাকেই কিন্তু তোমরা তোমাদের বই বা অন্য বিভিন্ন জায়গায় ইনডিসক্রিমিনেটলি এরকম একটা শব্দ দিয়ে কিন্তু তোমরা পাবে, ইনডিসক্রিমিনেটলি। তো এই যে দেখো ইনডিসক্রিমিনেটলি, এটা পরিচিত শব্দ আমাদের হয়ে গেছে, কিন্তু শব্দটা তো একটু কঠিন বা একটু আনইউজুয়াল, সবাই হয়তো জানে না। তো কিন্তু তুমি কোথাও পড়ছিলা মনে নাই, তাহলে ইনডিসক্রিমিনেটলি মানে যদি তোমার উইদাউট প্ল্যানিং মাথায় থাকে, তাহলে বলো তো উইদাউট প্ল্যানিং এটা লিখতে কি তোমার কোনো অসুবিধা আছে? সহজ শব্দ দিয়ে কিন্তু আমরা চাইলেই রিপ্লেস করতে পারি। তো তারপরে দেখো ডিস্ট্রয়িং ন্যাচারাল হ্যাবিট্যাটস, ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডিস্টার্বিং ইকোলজিক্যাল ব্যালেন্স, পরিবেশের যে ভারসাম্য। তুমি ব্যাখ্যা করো না যে উইদাউট ট্রি আমরা, মানে উইদাউট প্ল্যানিং কেন গাছ কাটা হচ্ছে, বহুল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশ এবং পুরো বিশ্বের কনটেক্সটে, নতুন নতুন মানুষের বাসস্থানের জন্য, জ্বালানির জন্য, আসবাবপত্রের জন্য তখন কি কাঠ লাগতেছে, সেজন্য গাছ কাটা হচ্ছে। তারপর আমরা দেখতেছি ন্যাচারাল হ্যাবিট্যাটস, যেগুলো হ্যাবিট্যাট বলতে কি বাসস্থান, বন্য পশু পাখি যারা আছে তাদের আবাসস্থল আমরা নষ্ট করতেছি। এর ফলে কি ইকোলজিক্যাল ব্যালেন্সটা কি নষ্ট হয়ে যাচ্ছে, একটা হারমোনি নষ্ট হয়ে যাচ্ছে। এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ার কথা, গ্লোবাল ওয়ার্মিং তো পুরোপুরি আলাদা একটা প্যারাগ্রাফেরই টপিক আছে, সো ওইটারও তখন তুমি ব্যাখ্যা চাইলে এখানে নিয়ে এসে যোগ করে দিতে পারো। তোমার প্যারাগ্রাফ শুধু ভালো না ভাইয়া, ফাটাফাটি মানের একটা প্যারাগ্রাফ হবে। এরপরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটাও দেখো সিরিয়াস ইনজুরির কথা আসছে, ট্রাফিক ক্যাওস, সরো টু ফ্যামিলিজ, ইনক্রিজিং সোশ্যাল ইনস্ট্যাবিলিটি। হ্যাঁ, এভাবে করে তুমি দেখো নেক্সট লোডশেডিংয়েও একই কথা, আওয়ার স্কুল লাইব্রেরি, দেন রেইনি ডে, একইভাবে এটা কেন এনজয়েবল বা এটা ভালো খারাপ উভয় দিকই থাকতে পারে। সো এই যে দেখো রিফ্রেশিংয়ের কথাও আসতেছে, ইয়েট সামটাইমস মাঝে মাঝে ট্রাবলসাম, কিছুটা
তোমার দুর্দিনও বা দুর্দশাও ডেকে নিয়ে আসতেছে, সেই জিনিসটা দেখো। এটা ন্যাচারাল অ্যাটমসফিয়ারকে কুল ডাউন করতেছে, কুলিং দ্য এনভায়রনমেন্ট, ফিলিং রিভার্স পন্ডস উইথ ওয়াটার, ইন্টারাপ্টিং ডেইলি অ্যাক্টিভিটিস। তার মানে এটার যেহেতু ভালো খারাপ দুই দিকই আছে, তাহলে এটা যেমন ভালো, আমি গ্রিনগুলা দিয়ে ভালোর কথা বলতেছি, আর রেডটা দিয়ে দেখো ইন্টারাপ্টিং ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড আচ্ছা এখানে আবার ব্রিঙ্গিং জয়, এটা আবার ভালো জিনিস। সো ইয়েস, এই জায়গায় তুমি ব্রিঙ্গিং জয় টু চিলড্রেন, বাচ্চারা বা ইনফ্যাক্ট কবি সাহিত্যিকদের মনেও তো মানে একটা বৃষ্টিমুখর সন্ধ্যা বা বর্ষণমুখর সন্ধ্যা যেটাকে আমরা বলি, বা বর্ষণমুখর দিন, যাই বলি না কেন, বৃষ্টি নিয়ে বর্ষা নিয়ে যে কত কত গল্প কবিতা রচনা হয়েছে তা তোমরা খুব ভালো করেই জানো। ওকে, সো আওয়ার হোমল্যান্ড, দেশকে নিয়ে আমরা বলছি, ট্রি প্ল্যান্টেশন অনেকটা ডিফরেস্টেশনের কাছাকাছি, লাইফ অফ আ রিক্সা পুলার যেটা কিনা অনেক বেশি কষ্টের একটা মানে ব্যাপার এখানে ফুটে উঠবে, রোড অ্যাক্সিডেন্টের কথা, অ্যাক্সিডেন্ট নিয়ে তো না বললেই না, ডেঙ্গু অ্যান্ড ওয়েজ টু ফাইট এগেনস্ট ইট, ডেঙ্গু নিয়ে রিসেন্ট এই যে অনেক কথা হচ্ছে, ভিলেজ ফেয়ার, দেন ফুড অ্যাডাল্টারেশন যেটাকে আমরা খাবারের ভেজাল এর কথা বলছি, সেটা কিভাবে কিভাবে যে মিক্সিং কেমিক্যালস উইথ ফুড, রিডিউসিং নিউট্রিশনাল ভ্যালু, কজিং সিরিয়াস ডিজিজ অ্যান্ড ডিসিভিং ইনোসেন্ট কনজিউমার্স, অর্থাৎ ডিসিভ করা মানে কি, ধোকা দেয়া। সো এই ব্যাপারগুলাই কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারো তোমার প্যারাগ্রাফে, আর টপিক সেন্টেন্সে আমাদের ফর্মুলা ব্যবহার করে তুমি এগুলাকে লিখে দিয়ে আসবা। দেন অ্যাডভান্সমেন্ট অফ মডার্ন সায়েন্স, কিভাবে কিভাবে করে অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেগুলো তুমি লিখে দিয়ে আসো পয়েন্ট আকারে। প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটাকে বলছি, ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স। সো গুড ম্যানার্সের ফলে, গুড ম্যানার্সটা আসলে কেন গুরুত্বপূর্ণ দেখো, অ্যাজ তুমি বলতেছো দে রিফ্লেক্ট আ পারসনস ক্যারেক্টার, create mutual respect among people, strengthen social relationships and ensure peaceful coexistence। তাহলে তুমি কি চারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মানে যেই নেসেসিটি বা ইম্পর্টেন্স তুলে ধরছো না? প্রথমটা হচ্ছে এটা একজন মানুষের ক্যারেক্টারকে, চরিত্রকে তুলে ধরে। গুড ম্যানার্স, ভালো ব্যবহারের মাধ্যমে চরিত্রের যে মূল্য সেটা তো আমাদের ধর্মেও বর্ণনা আছে। তারপরে দেখো ক্রিয়েট মিউচুয়াল রেসপেক্ট, ভালো ব্যবহার কারণেই পারস্পরিক যে সম্মান সেটা বৃদ্ধি পায়। দেন হচ্ছে স্ট্রেনথেন সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক যে সম্পর্ক এটা বৃদ্ধি পায়। এনশিওর পিসফুল কো এক্সিস্টেন্স, কো এক্সিস্টেন্স মানে পাশাপাশি একই সময়ে এক্সিস্ট করা, এবং আমরা যে সমসাময়িকভাবে মানুষের সাথে একসাথে বেঁচে থাকি সমাজে, সেই ব্যাপারটা একদম পিসফুলি সম্ভব। তাহলে এই গুড ম্যানার্সের এই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করলেই তো তোমার প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। নেক্সটে যাই দেখি, ফ্রিকোয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট নিয়েও এর আগে কথা হলো। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, এটা অনেকটা ওই গুড ম্যানার্সের সাথে রিলেটেড কিছু একটা। দেখো ভিলেজ লাইফ, সিটি লাইফ, তাহলে এইটা তো পুরা অনেকটা ওই যে তোমার হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে বা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টাইপের এসে, যে তুলনা করতেছি দুইটাকে, জিনিসটা মানে ইয়া করে, বা অনেক সময় বলতে পারে কোনটা ভালো, ভিলেজ লাইফ না সিটি লাইফ, সেগুলো তুমি আমাদের এই একটা ফর্মুলা ব্যবহার করে কিন্তু লিখতে পারবা, যে রিপ্রেজেন্টস টু কন্ট্রাস্টিং, দুইটা ভিন্ন ধর্মী লাইফস্টাইল দ্যাট ডিফার ইন, তুমি এবার লিখবা এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের দিক দিয়ে আলাদা, অকুপেশন, সেখানকার যে মানুষের পেশা সেটা দিয়ে আলাদা, ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা, সোশ্যাল বন্ডিং অর্থাৎ সামাজিক মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ডিং সেটা, অ্যান্ড ওভারঅল পেস অফ লিভিং, জীবনের যে গতি সেইটা। তো তুমি চিন্তা করে দেখো তো, বায়োলজিতে ইনফ্যাক্ট আমরা যখন ছোট ছিলাম, ধরো কথার কথা আমরা আমাদের শরীরের বা কোনো একটা দুইটা ধরো ওই যে থাকে না ফাইলাম বা হচ্ছে ধরো পর্ব নিয়ে যে আমরা পার্থক্য করতাম, কিংবা মনে করো আমাদের শরীরের যে টিস্যু, হ্যাঁ সেল, ধরো সহজ কথায় তুমি যদি চিন্তা করো এইভাবে করে, অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেল, অর্থাৎ মানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে যে পার্থক্য, এই প্রাণী কোষ উদ্ভিদ কোষের পার্থক্য করার সময় আমরা অনেকটা এরকম করে করতাম না? মনে করে দেখো তো, আমি যদি একটু আমার আনাড়ি হাতে একটুখানি দেখানোর চেষ্টা করি, যে আমরা এরকম ঘর করতাম, ঠিক আছে? ঘর করে আমি বিশেষ করে যে কাজটা করতাম, এখানে লিখতাম হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে এখানে লিখতাম হচ্ছে উদ্ভিদ কোষ, তারপরে এখানে লিখতাম মনে করো প্রাণী কোষ। সো এটা লিখার পরে বৈশিষ্ট্যের ভিতরে আমি তখন হচ্ছে ধরো দুইটা তিনটা বৈশিষ্ট্য যাই লিখার চেষ্টা করি না কেন, ধরো আকার নিয়ে আমরা লিখবো, এখানে বৈশিষ্ট্য হচ্ছে আকার,
তারপরে আর কি বৈশিষ্ট্য আছে, ধরো কোষের যে বিভিন্ন ছোট ছোট অঙ্গাণুগুলা থাকে, হ্যাঁ, সেগুলো আকার, ধরো আকৃতি, এখন অত বিস্তারিত মনে পড়তেছে না, বাট তারপরে ধরো আকার আকৃতি, হ্যাঁ, বা হচ্ছে ধরো কোষ গহ্বর আছে নাকি নাই, ঠিক আছে, তো সেটার উপর ডিপেন্ড করে আকার উদ্ভিদ কোষের একরকম, প্রাণী কোষের একরকম, বা ঝিল্লি, কোষের চারপাশের ঝিল্লি। সো এগুলা বৈশিষ্ট্য, এটাতে কোনোটায় টিক দিতাম, কোনোটায় ক্রস দিতাম, এখানে হয়তো এটা, এখানে হয়তো এটা, এরকম দুইটাতেই টিক, বা এটা আছে নেই এভাবে করে লিখতাম, বৃহৎ ক্ষুদ্রতর এভাবে করে লিখতাম। সো এই যে পয়েন্টটা, এটা লিখার উদ্দেশ্য হচ্ছে এই যে বৈশিষ্ট্য, তুমি শুধু এগুলা মনে রেখে যাইতা না যে কি কি বৈশিষ্ট্য আছে সেটা মনে রাখবো, তারপরে উদ্ভিদ আর প্রাণীটা কেমন এটা তো আমার দেখলেই মনে পড়ে যাবে। সো এই যে তুমি আকার আকৃতি বা কোষ গহ্বরের উপস্থিতি দিয়ে তুমি বিচার করতেছো, সেম কাজটা তুমি এখানে করতেছো। কোন কোন দিক দিয়ে আলাদা দেখো, এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ আলাদা, অকুপেশন, মানুষের পেশা আলাদা, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আলাদা, সোশ্যাল বন্ডিং, গ্রামের দিকে অনেক বেশি এটা গভীর, শহরের দিকে তুলনামূলক এটা একটু ঢিলে ঢালা, মানুষের মধ্যে খুব একটা বন্ডিং নাই, ওভারঅল পেস, শহরে শুধু গতি আর গতি, গ্রামের দিকে গতিশীলতা কম, কিন্তু শান্তি শৃঙ্খলা এগুলো আবার বেশি। সো এই পয়েন্টগুলো মাথায় রাখো, তারপরে তুমি ব্যাখ্যা করতে পারবা। এটাকে আমার তোমাকে বলে দেওয়ার দরকার আছে? অবশ্যই নাই। চলো আমরা যাই ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া। এখানে দেখো তোমাকে কিছু, এই যে দেখো, সোশ্যাল মিডিয়া ইজ আ পাওয়ারফুল কমিউনিকেশন প্ল্যাটফর্ম দ্যাট অফার্স নিউমেরাস বেনিফিটস ইন শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড কানেক্টিং পিপল। ইনফরমেশন শেয়ার এবং মানুষের যোগাযোগ বৃদ্ধিতে এখানে সুবিধার কথা, ইয়েট দিয়ে অন্যদিকে বা একই সাথে অন্যদিকে তাকাইলে খারাপগুলা দেখি। ইট অলসো ক্রিয়েট সিরিয়াস প্রবলেমস ওয়েন ইট স্প্রেডস মিস ইনফরমেশন, ওয়েস্ট টাইম অ্যান্ড প্রমোটস হার্মফুল কন্টেন্ট। এরপরে তুমি এই দুইটা ভালোকে নিয়ে ব্যাখ্যা করো, এই দুইটা বা তিনটা ক্ষতিকর সাইড ব্যাখ্যা করো। তোমার যদি মাথায় আরো থাকে, এগুলো সবই তো স্যাম্পল, তুমি এগুলার সাথে আরো দুই তিনটা পয়েন্ট যুক্ত করো। তুমি একটা ফাটাফাটি টপিক সেন্টেন্স লেখো, ওই তোমার ফর্মুলা একটাই, সেটা ব্যবহার করো। প্যারাগ্রাফ রাইটিং এ ইমপ্রুভমেন্ট হয় কি না হয় সেটা অবশ্যই তুমি নিজেই প্রমাণ পাবে, এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। সো এরপরে দেখো গ্লোবাল ওয়ার্মিং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবা। পহেলা বৈশাখ, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ক্লাইমেট চেঞ্জ, দেন ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার সাথে এখানে কানেক্টেড একটা জিনিস, ন্যাচারাল ডিজাস্টার্স ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন হতে পারে, হ্যাঁ, দেন ইম্পর্টেন্স অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীদের ক্ষমতায়নের যে জায়গাটা, কিংবা ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশনই যদি হয়, যে দেখো ফিমেল এডুকেশন ইজ আ কি ফ্যাক্টর, তুমি বললা ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, এইটা মানে একটা দেশ বা জাতির উন্নয়নের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ যেহেতু কি জন্য গুরুত্বপূর্ণ সেটাও ব্যাখ্যা করতেছো। ইট রেইজেস অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করে, রিডিউসেস পভার্টি, দারিদ্র্য দূর করে, ইমপ্রুভস হেলথ কন্ডিশনস, স্বাস্থ্য সুরক্ষা এটা অনেক বেশি ভূমিকা পালন করে, এম্পাওয়ার্স উইমেন টু কন্ট্রিবিউট অ্যাক্টিভলি টু সোসাইটি। এই যে চারটা পয়েন্ট উল্লেখ করলাম, ব্যাখ্যা করবা, প্যারাগ্রাফ না, এটা মানে তোমার মনের স্বপ্নের প্যারাগ্রাফ হয়ে দাঁড়াবে। এইটুকু আশ্বাস এবং বিশ্বাস আমাদের আছে, এবং এটা 100% প্রমাণিত। ইনফ্যাক্ট আমি যদি আমার নিজের লাইফের কথা বলি, আমি এই স্টাইলে প্যারাগ্রাফ লেখা শিখেছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি রংপুর ক্যাডেট কলেজে ছিলাম। সো আমাদের ক্যাডেট কলেজের একজন স্যার ছিলেন, উনি প্রায় প্রতিদিনই ক্লাসে যখন আসতেন, আমি স্যারের নাম স্মরণ করে বলতেছি, সাইদ স্যার উনি। তো স্যার হচ্ছে আমাদেরকে 7-8-এ যখন আমরা পড়ি, প্রায় দিনই উনি যখনই ক্লাসে আসতেন, উনি পিছনের ডেস্কে বসে র্যান্ডমলি আমাদেরকে কিছু টপিক দিয়ে বলতেন, সবাই এটার উপরে প্যারাগ্রাফ লিখো, যে যতটুকু পারো, কেউ 4 লাইন, 5 লাইন, 10 লাইন, 15 লাইন, যে যেটুকু পারতাম লিখে নিয়ে যেতাম। যারা নিয়ে যেতাম স্যারের কাছে, স্যার চেক করে দিতেন, এবং ঠিক এই স্টাইলে এইভাবে করে আমাদেরকে লিখার যে একটা যে মানে সিস্টেম, সেটা বারবার করে ধরায় দিতেন। আমরা বারবার মনে করতাম যে স্যার এই একটা জিনিস প্রতিদিনই করায়, মানে একটু বোরিং লাগতো। কিন্তু পরে আস্তে আস্তে যখন বড় হলাম, এবং তারপর নিজেদের মানে 9-10-এর পরে এসএসসি আসলো, এইচএসসি আসলো, বা তারপরে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ জায়গায় যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রয়োজনীয়তায় স্যারের ওই যে একটা এক্সট্রা পুশ বা একটা রেগুলার প্র্যাকটিস, সেটা আজ অবধি ভুলতে পারি না। সো এইভাবে করে তুমি তোমার মতন করে জাস্ট একটা জিনিস, প্রথমে টপিক লিখতেছো, টপিকটা কি,
এটার প্রভাব কোথায় আছে এবং কিভাবে এই প্রভাবটা বিস্তার করতেছে, কোন কোন ভাবে, এরকম 3-4টা পয়েন্ট 5টা পয়েন্ট তোমার মাথায় যে কয়টা আসে লিখে তারপর তুমি এই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করবা, যেটাকে আমরা সাপোর্টিং ডিটেইলস বলতেছি। তোমার প্যারাগ্রাফে সর্বোচ্চ মার্ক কিন্তু তুমি নিশ্চিত করতে পারবা। এরপরে দেখো এই প্যারাগ্রাফের নেক্সট যেটা পার্ট বলছিলাম, বডি অফ দ্য প্যারাগ্রাফ, যেটা এতক্ষণ বলেছি যে এই অংশে ব্যাখ্যা এবং প্রমাণ সহ তোমার কাছে যদি কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকে, এবং এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো যে সবসময় 100% কারেক্ট ডেটা হতে হয় নেসেসারি কিন্তু না, ঠিক আছে? তুমি কাছাকাছি একটা মান দিয়ে দাও তাহলেও কিন্তু হবে। সো টপিক সেন্টেন্সের বিস্তার ঘটানো হয়, টপিক সেন্টেন্স যেটা লিখেছো সেটার বিস্তার ঘটাবা। সে বিস্তারটা কিভাবে? টপিক সেন্টেন্সের সাথে সম্পর্কযুক্ত টপিক সেন্টেন্সে যে পয়েন্টগুলো উল্লেখ করেছো সেগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করবা। আর ফাইনালি যেটাকে আমরা কনক্লুশন বলছি, কনক্লুশনে এসে প্যারাগ্রাফের শেষে একটা সুন্দর কনক্লুশন থাকা প্রয়োজন। এই অংশে মূলত টপিক সেন্টেন্সে উল্লেখিত মূল বক্তব্যটি অন্যভাবে পুনরুল্লেখ, আরেকবার উল্লেখ করতে হয়। অর্থাৎ যার টপিক সেন্টেন্স ভালো তার প্যারাগ্রাফের সবকিছুই ভালো, তার সবকিছুই এরপরে শুধু খাপে খাপ বসায় দিবা, প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফের বাপ হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সো টাইপস অফ প্যারাগ্রাফ একটুখানি মাথায় রাখা ভালো যে আমরা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ পাই যেগুলো জাস্ট বর্ণনা দিয়ে আসতে হয় জিনিসটা কি কেমন। ন্যারেটিভ প্যারাগ্রাফ মানে জিনিসটা অনেকটা গল্প বলার মতন, লাইফের এক্সপিরিয়েন্স রিলেটেড। কজ অ্যান্ড ইফেক্ট, যেগুলো তোমরা ডিফরেস্ট্রেশন বলতেছো, লোডশেডিং বলতেছো, রোড অ্যাক্সিডেন্ট বলতেছো, যে এর কিছু কজ থাকে এবং এর কিছু ইফেক্ট থাকে। দেন আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করতে হয় কোনটা ভালো কোনটা খারাপ। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, ভিলেজ লাইফ সিটি লাইফের মতন ব্যাপার, অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের মতন ব্যাপার। ক্লাসিফিকেশন অ্যান্ড ডিভিশন, যে অনেকগুলো থাকে যেমন ন্যাচারাল ডিজাস্টার বা সিজনস অফ বাংলাদেশ, ঠিক আছে? এর সাথে আরেকটা ছোট্ট কমন একটা রিসেন্টলি এইচএসসি পরীক্ষায় দেখা গেছে যে লিস্টিং প্যারাগ্রাফ, হ্যাঁ লিস্টিং প্যারাগ্রাফের যে ব্যাপারটা ছিল এটা আসলে উপরের এই 6টার যে কোনোটাই লিস্টিং প্যারাগ্রাফ আকারে আসতে পারে। সো এটাকে আলাদা টাইপ না বলে এটাকে আমরা হচ্ছে একটা প্যাটার্ন বলতে পারি। এটা আসলে একটা টাইপ না হয়ে একটা প্যাটার্ন অফ রাইটিং হয়, যেখানে আসলে তোমাকে বারবার লিস্টিং প্যারাগ্রাফে ফার্স্টলি সেকেন্ডলি এই কানেক্টরগুলা ব্যবহার করে লাস্টেরটায় যে লাস্টলি বা ফাইনালি লিখে তোমাকে শেষ করতে হয়। এটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। তো এবার যদি আমরা একটু দেখি ম্যাজিক কানেক্টরস, যেটাকে আমরা বলছি যে কানেক্টরস গুলো কেন ম্যাজিকের মতন কাজ করে। এটা হচ্ছে কানেক্টর গুলাকে আসলে কোহেসিভ ডিভাইস বলা হয়। কোহেশন মানে আঠার মতন লেগে থাকা, একটা লাইনকে আরেকটা লাইনের সাথে কি সম্পর্ক দিয়ে তুমি জুড়বা, এই জিনিসটা যে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারে তার টিচারের প্রতি একটা খুব গুড ইমপ্রেশন ক্রিয়েট করারও একটা সুযোগ তৈরি হয়ে যায়। সো কম্পেয়ার করতে চাইলে মানে একই ধরনের জিনিস সেটা বোঝাতে যে সিমিলারলি, লাইক ওয়াজ, অ্যাজ লাইক, ইকুয়ালি, ইন দ্য সেম ওয়ে, অ্যালাইক, এগুলো তুমি ব্যবহার করতে পারো। যদি পার্থক্য হয় দুইটা ভিন্ন রকম ইউজ অ্যান্ড অ্যাবিউজের ক্ষেত্রে, সো whereas instead of alternatively, otherwise, unlike, on the other hand বা on the contrary, conversely, এগুলো ব্যবহার করো। কজ অ্যান্ড ইফেক্ট যদি হয় বিকজ কিংবা বিকজ অফ, therefore, thus, consequently, hence, as a consequence, therefore। তারপরে ন্যারেটিভ, যেখানে তুমি ওই যে বর্ণনা করে যাচ্ছ ঘটনাগুলো সিকোয়েন্সিয়ালি, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন আফটার দ্যাট বা থার্ডলি, ফার্দারমোর, ফাইনালি, লাস্টলি, দেয়ারফর, সো, হেন্স, দাস, এর ফলে, এর মাধ্যমে, অ্যাজ এ রেজাল্ট, এগুলো তুমি ধাপে ধাপে এর প্রভাবে ওইটা হচ্ছে। এই যে কানেক্টর, এই কানেক্টরসের ইউজগুলো যদি তুমি প্রপারলি করতে পারো তুমি অসাধারণ প্যারাগ্রাফ লিখতে সক্ষম হবা। এর পাশাপাশি বাসায় যখন তোমরা প্র্যাকটিস করবা, একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিজে যে প্যারাগ্রাফটাকে লিখতে চাচ্ছ সেটা শুরুতেই ইংরেজিতে চিন্তা না করে বাংলায় চিন্তা করে নাও, বাংলায় সাজিয়ে নাও, বাংলাটাকে পরে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করো। শুরুতে লিখতে গেলে গ্রামাটিক্যাল ভুল হবে, স্পেলিং মিস্টেক হবে, কিন্তু সেই মিস্টেকগুলা তুমি পরবর্তীতে তোমার টিচার হতে পারে, তোমার বাসার সিনিয়র কোনো ভাইয়া আপু হতে পারে, এমনকি আমাদেরকেও জানাতে পারো। আমাদেরকে দিয়েও যদি বলো ভাইয়া এই প্যারাগ্রাফটাকে আরেকটু কিভাবে ভালো করা যায় বা এখানে কোনো ভুল আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা, আমরাও কিন্তু তোমাদেরকে সাজেস্ট করতে পারবো যে এটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট কিভাবে আসতে পারে। ঠিক আছে? সো একটা কথা মাথায় রাখবা, এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না।
খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে প্যারাগ্রাফ রাইটিংটাকেও যদি সমস্যা মনে করে থাকো এতদিন, তাহলে এই একটা ক্লাসে, ছোট্ট একটা ক্লাস দিয়ে কিন্তু তুমি মাথায় এই সমস্যা সমাধানের জন্য তোমার চেষ্টা শুরু করে দিতে পারো। আর এই চেষ্টা থেকেই কিন্তু সমাধানের শুরুটা হয়। সমাধান কারো হয়তো একদিনে হবে, কারো হয়তো 1 মাস কিংবা 1 বছরে হবে, কিন্তু আমার কথা হচ্ছে তোমরা যদি চেষ্টা করো, লেগে থাকো, সমস্যা সমাধান হতে অবশ্যই বাধ্য। তো আর কোন কোন টপিকের উপর তোমরা এরকম ভিডিও চাও যে খুব সহজ সমাধান দিয়ে বড় বড় সমস্যাগুলোকে আমরা খুব সহজেই ফেস করতে পারবো, কমেন্টে জানাও। এবং আমাদের আরো আরো অনেক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।